একটা মানুষ কতটা গভীরভাবে প্রকৃতিকে ভালোবাসলে নিজের জন্য একটা জায়গা তৈরি করে, সেখানে গাছ লাগায়, পুকুর খনন করে, ভাস্কর্য বসায়, আর ধীরে ধীরে সেই জায়গাকেই পরিণত করে নিজের এক আলাদা পৃথিবীতে। গাজীপুরের পিরোজালি গ্রামের এই জায়গাটার গল্পটা ঠিক তেমনই। এখানে এসেছিলেন একজন লেখক, যিনি মানুষের কল্পনাকে গল্পের মাধ্যমে বাস্তবের মতো করে তুলেছিলেন। আর একসময় নিজের কল্পনার সেই পৃথিবীর একটা অংশ তিনি তৈরি করে ফেললেন বাস্তবে, এবং নাম দিলেন নুহাশপল্লী। আজও এই জায়গার বাতাসে, গাছের ছায়ায় আর নীরব পুকুরের জলে যেন লুকিয়ে আছে সেই মানুষটির ছোঁয়া। কিন্তু নুহাশপল্লী কি শুধুই একটা বাগান বাড়ি, নাকি এর প্রতিটি কোণেই লুকিয়ে আছে হুমায়ুন আহমেদের জীবনের কোনো না কোনো গল্প? আর ঢাকা থেকে এত দূরের এই নুহাশপল্লীতে কিভাবেই বা যাবেন, কোন পথ ধরেই বা যেতে হবে, সেটাও জানতে হলে সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। কবি সাহিত্যিকরা নির্জনতাকে একটু অন্যভাবে দেখতেন। আমরা যেখানে নির্জনতা মানে বুঝি একাকিত্ব, সেখানে কবি সাহিত্যিকরা নির্জনতা মানে বুঝতেন নিজেদের সঙ্গে কথা বলার একটা সুযোগ। চারপাশের কোলাহল পরিবেশ থেকে দূরে গিয়ে কিংবা প্রকৃতির মাঝে বসে হয়তো তারা তাদের ভাবনাগুলোকে আরও সুন্দর করে সাজাতে পারতেন। আর ঠিক এজন্যই হয়তো যুগে যুগে বহু কবি সাহিত্যিকরা তাদের সাহিত্য চর্চার জন্য এমন নিরিবিলি পরিবেশকে বেছে নিয়েছিলেন। আর এই নুহাশপল্লীতে এসে আমার মনে হচ্ছে হুমায়ুন আহমেদের কাছে ওই নীরবতা শুধু নীরবতাই ছিল না, এটি ছিল গল্প, কল্পনা এবং সৃষ্টিশীলতার একটি অংশ। In a field far away from the city, there's a tree that's older than my grandfather's father, and it's all okay. Some things stay the same. নুহাশপল্লীর গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই প্রথমে যে বিষয়টা চোখে পড়ে সেটা হলো এখানকার নীরবতা। চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক, পুকুরের শান্ত জল, সব কিছু মিলিয়ে জায়গাটার মধ্যে একটা আলাদা মায়া আছে। মনে হয় এই জায়গাটা যেন সাধারণ কোনো বাগান বাড়ি নয়, বরং কোনো একজন মানুষের কল্পনার ভিতর দিয়ে উঠে আসা একটা পৃথিবী। আর সেই মানুষটি হলেন বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। In a field far away from the city, there's a tree that's older than my grandfather's father, and it's all okay. Some things stay the same. গাজীপুরের পিরোজালি গ্রামে গড়ে ওঠা এই জায়গাটির সঙ্গে হুমায়ুন আহমেদের জীবনের একটা দীর্ঘ সময় জড়িয়ে আছে। নুহাশপল্লীর নামটি রাখা হয়েছিল তার ছেলে নুহাশ আহমেদের নামে। শুরুতে জায়গাটি ছিল অনেকটাই নিরিবিলি ও সাধারণ, তবে সময়ের সঙ্গে সঙ্গে হুমায়ুন আহমেদের নিজের চিন্তা আর পছন্দের কল্পনাকে কাজে লাগিয়ে জায়গাটিকে ধীরে ধীরে সাজাতে শুরু করেন। একটা একটা করে গাছ লাগানো হলো, তৈরি করা হলো পুকুর, বাগান, বসার জায়গা আর নানা ধরনের ভাস্কর্য স্থাপনা। একসময় এই জায়গাটি হয়ে উঠল তার নিজের তৈরি এক আলাদা জগৎ। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা নিজস্ব পৃথিবী থাকে, কিন্তু কেউ সেটা দেখাতে পারেন, আবার কেউ বা সেটা দেখাতে পারেন না। কিন্তু একজন লেখক কাগজ কলমের মাধ্যমে তার সেই নিজস্ব পৃথিবীটা মানুষের সামনে তুলে ধরতে পারেন। কিন্তু হুমায়ুন আহমেদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। হুমায়ুন আহমেদ কাগজ কলমের সাথে সাথে তিনি বাস্তবেও তার পৃথিবীটা রেখে গিয়েছেন। এটি হচ্ছে সেই পৃথিবী, নুহাশপল্লী। এই গাছ, এই পুকুর, এই ভাস্কর্য, সবকিছু মিলিয়ে নুহাশপল্লীকে আমার কাছে বাগান বাড়ির থেকেও বেশি কিছু মনে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে একটা লেখকের মনের ভিতরে যে ছোট্ট পৃথিবীটা নিহিত থাকে, এই নুহাশপল্লী যেন সেটার বাস্তব সংস্করণ। In a field far away from the city, there's a tree that's older than my grandmother's mother, and it's all okay. Some things stay the same. এখন প্রশ্ন হলো,
ঢাকা থেকে কিভাবেই বা আসবেন এখানে? সেক্ষেত্রে ঢাকার যে কোনো জায়গা থেকে আপনাদেরকে প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তা এবং এখান থেকে আপনাদেরকে যেতে হবে হোতাপাড়া বাস স্টেশন। সেক্ষেত্রে আপনাদেরকে ব্যবহার করতে হবে তাকোয়া পরিবহন এবং জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা। হোতাপাড়া বাস স্টেশন থেকে রিক্সা সহযোগে সরাসরি চলে আসতে পারেন এই নুহাশপল্লীতে। সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়তে পারে 50 থেকে 60 টাকা। আপনারা যারা হুমায়ুন আহমেদকে পড়েছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন তার প্রতিটি লেখায় প্রকৃতি যেন একটা চরিত্রের মতো উপস্থিত থাকতেন। যেমন কখনো বৃষ্টি, কখনো জ্যোৎস্না, কখনো গাছের ছায়া, অথবা কখনো এক পড়ন্ত বিকেল। আর এখানে এসে আমার মনে হচ্ছে তিনি শুধু তার লেখার মধ্যেই কিন্তু প্রকৃতিকে ভালোবাসেননি, বাস্তব জীবনেও হুমায়ুন আহমেদ প্রকৃতিকে খুব কাছের করে রেখেছিলেন। হয়তো একজন লেখকের কাছে প্রকৃতি শুধু দেখার কোনো বিষয় নয়, প্রকৃতি তাদের কাছে কখনো কখনো গল্প জন্ম দেওয়ার মতো একটি জায়গা হতে পারে। হুমায়ুন আহমেদের লেখায় প্রকৃতির একটা বিশেষ উপস্থিতি আমরা সবসময় দেখতে পাই। কখনো বৃষ্টি তো কখনো জ্যোৎস্না, গাছপালা অথবা পুকুর অথবা নির্জন রাস্তা। এই বিষয়গুলো যেন তার গল্পেই বারবার ফিরে এসেছে। এই নুহাশপল্লীতে এসে মনে হয় তিনি শুধু গল্পেই প্রকৃতিকে ভালোবাসেননি, বাস্তব জীবনেও যেন সেই প্রকৃতিকে নিজের চারপাশে তৈরি করে নিয়েছিলেন। এখানে হাঁটতে হাঁটতে কোথাও বিশাল গাছের ছায়া, কোথাও পুকুরের পানি, আবার কোথাও খোলা জায়গা, সবকিছুতেই যেন একটা পরিকল্পনা আছে। তবে সেই পরিকল্পনাটা খুব বেশি কৃত্রিম মনে হয় না, বরং মনে হয় প্রকৃতিকে তার নিজের মতো করে রেখেই তার সঙ্গে কিছুটা মানুষের কল্পনাকে যোগ করা হয়েছে। নুহাশপল্লীর অন্যতম আকর্ষণ এখানকার পুকুরগুলো। শান্ত পানির ওপর গাছের ছায়া যেন চারপাশের সবুজ সেই পানিতে প্রতিফলিত হয়। জানেন, পানির একটা নিজস্ব নীরবতা আছে। যদি একটা পুকুরের পাশে চুপচাপ কিছুক্ষণ বসে থাকেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু না করেও যেন অনেক কিছু ভাবা হয়ে যাচ্ছে। শহরে আমরা প্রতিদিন যে ব্যস্ততার মধ্যে থাকি, সেখান থেকে এমন এক জায়গায় এসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকাটাও এক ধরনের অভিজ্ঞতা। না আছে কোনো হর্ন, না আছে চারপাশে উঁচু কোনো বিল্ডিং, আছে শুধু প্রকৃতি আর নীরবতা। আর হয়তো এই কারণেই হুমায়ুন আহমেদের কাছে জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। আমরা প্রতিদিন শহরের মাঝে এত এত শব্দের মধ্যে থাকি যে চারিদিকে শব্দের এত বেশি প্রতিধ্বনি যে নিজের ভিতরে শব্দটাকেই শুনতে পাই না। কিন্তু এখানে সেই বিষয়টা টোটালি ভিন্ন। চারপাশের গাছপালা আর এই নিরিবিলি পরিবেশ, হয়তো এসবের কারণে এমন একটা জায়গা একটা লেখকের কাছে প্রিয় হয়ে উঠতে পারে। নুহাশপল্লী শুধু হুমায়ুন আহমেদের ব্যক্তিগত জায়গা ছিল না, তার অনেক নাটক ও চলচ্চিত্রের কাজের সঙ্গেও এ জায়গার সম্পর্ক রয়েছে। এ জায়গার প্রাকৃতিক পরিবেশ, বাগান, পুকুর আর নির্জনতা তার নির্মাণ করা অনেক গল্পের আবহ তৈরি করতে সাহায্য করেছে। ক্যামেরার সামনে যখন এই জায়গাগুলো দেখা যায় তখন হয়তো আমরা শুধু একটা দৃশ্য দেখি, কিন্তু ক্যামেরার বাইরের সেই দৃশ্যর পিছনে ছিল একজন লেখকের নিজের তৈরি করা পৃথিবী। যারা হুমায়ুন আহমেদের নাটক বা সিনেমার দৃশ্যগুলো পর্দায় দেখেছেন তারা হয়তো কখনো কল্পনা করেন নাই বা ভেবে দেখেন নাই এটা মূলত
হুমায়ুন আহমেদের নিজেরই তৈরি তার ছোট্ট পৃথিবীর একটি অংশ, কিন্তু এখানে এসে সেই দৃশ্যগুলোকে ভিন্নভাবে দেখতে ইচ্ছা করছে। কারণ কি জানেন? কারণ একটা গল্প যখন বাস্তব কোনো জায়গায় ধারণ করা হয় তখন সেই জায়গাটাও গল্পের একটা অংশ হয়ে যায়। আর এই নুহাশপল্লীর ক্ষেত্রে বিষয়টা আরও বিশেষ, কারণ এই জায়গাটা শুধু শুটিংয়ের জায়গা না, এটা কিন্তু তার নিজের তৈরিকৃত একটি জায়গা। তাই এখানে ধারণ করা প্রতিটি দৃশ্য কোথাও না কোথাও হুমায়ুন আহমেদের অনুভূতি জড়িয়েছিল। তবে নুহাশপল্লীর সবচেয়ে আবেগঘন জায়গাটি সম্ভবত এখানেই। 2012 সালের 19শে জুলাই হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর তাকে এখানেই সমাহিত করা হয়। আজ তার কবরের সামনে দাঁড়ালে পুরো জায়গাকে যেন অন্যরকম মনে হয়। যে মানুষটি একসময় এখানে হাঁটতেন, গাছ লাগাতেন, লিখতেন এবং নিজের মতো করে এই জায়গাটাকে সাজাতেন। যে মানুষটা একসময় এখানে হাঁটতেন, গাছ লাগাতেন, গল্প ভাবতেন এবং আমাদের জন্য গল্প লিখতেন, সে মানুষটার ঠিকানা আজ এই নুহাশপল্লীতে। সময় চলে গেছে, মানুষটাও চলে গেছেন, কিন্তু তার তৈরি করা এই ছোট্ট পৃথিবীটা এখনো রয়ে গেছে। আর হয়তো এটাই একজন সৃষ্টিশীল মানুষের সব থেকে সুন্দর ব্যাপার। একদিন হয়তো মানুষটাই থাকে না, কিন্তু তার সৃষ্টি তাকে সব সময় বাঁচিয়ে রাখে।